হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব ইংলিশের ভয়েস চেঞ্জ পার্ট 2। আগের দিন ক্লাসে আমরা করেছিলাম ভয়েস চেঞ্জের পার্ট 1, আজকে করব পার্ট 2। তো যারা ভয়েস চেঞ্জের পার্ট 1 দেখেননি, অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দিয়ে দেখে নেবেন ভয়েস চেঞ্জের পার্ট 1 ক্লাসটা। আর যারা বলছিলেন রুলস করাতে, তো রুলস ক্লাস আমি আগে করিয়েছি ভয়েস চেঞ্জের, সেগুলো ডেসক্রিপশানের লিঙ্ক আছে। যাদের ভয়েস চেঞ্জ অসুবিধা হয় করতে, অবশ্যই রুলসগুলো একবার দেখে নেবেন, তবেই ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট করতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ওকে, তো প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে, দেখুন প্রথম প্রশ্ন ভয়েস চেঞ্জের নাম্বার 18 দিয়ে প্রশ্নটা আছে, দেখুন আপনারা নিজেরা করার চেষ্টা করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, সি ওয়াজ অ্যাডভাইসড 15 days rest after her surgery। প্রথম প্রশ্নটা আছে এটা, যে সি হ্যাজ অ্যাডভাইসড 15 days রেস্ট আফটার হার সার্জারি। ঠিক আছে, সরি এটা ওয়াজ। তো দেখুন, এটা প্রথম সেন্টেন্সটা কি আছে, অ্যাক্টিভ না প্যাসিভ আঁকাও দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমে এখানে দেখুন ওয়াজ অ্যাডভাইসড আছে, তার মানে এটা প্যাসিভে আছে, তাহলে প্যাসিভে থাকলে বাই তো ইউজ হয়। এখানে বাইটা কোথায়? সি ওয়াজ অ্যাডভাইস 15 days রেস্ট আফটার হার সার্জারি। আফটার হার সার্জারিটা একটা ফ্রেজ দিয়েছে, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত লক্ষ্য করে, এটা পরে এটা বাদ দিয়ে দিন। সি ওয়াজ অ্যাডভাইস 15 days রেস্ট, তাহলে তাকে কে অ্যাডভাইস করেছিল 15 দিন রেস্টের জন্য? নিশ্চয়ই ডাক্তার করেছিল। সেই যে বাই ডক্টর, এটা কিন্তু উজ্জ্ব আছে, আমি বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে মানে অবজেক্টটাকে উজ্জ্ব রাখে। ঠিক আছে, তো সেটা আমাকে ভেবে নিতে হবে, সেই অনুযায়ী করতে হবে। এবং চারটে অপশানে দেখুন মাই ডক্টর দিয়ে শুরু, ঠিক আছে, সেই ডক্টর দিয়ে শুরু আছে, দ্য ডক্টর বলেই শুরু আছে, তাই তো? তো উত্তর কী হবে? তাহলে আমি দ্য ডক্টরটাকে সামনে আনবো, দ্য ডক্টর, এটা ওয়াজ অ্যাডভাইস ছিল, অর্থাৎ সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস করা ছিল, তাহলে সিম্পল পাস্টের কী হবে? অ্যাডভাইসড। দ্য ডক্টর অ্যাডভাইসড হার, সিটা হয়ে গেল হার, 15 days রেস্ট আফটার হার সার্জারি। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন নাম্বার 19, হোয়েন ডিড হি রিটার্ন মাই বুকস। তো বন্ধুরা, বাইরে বৃষ্টির শব্দ আসতে পারে, কারণ বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তো একটু ম্যানেজ করে নেবেন সাউন্ডটা। ওকে, একটু পরেই হয়তো বৃষ্টি কমে যাবে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 19, দেখুন স্ক্রিনে এসছে, হোয়েন ডিড হি রিটার্ন মাই বুকস। তো আমি বলেছিলাম যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলো 2-3টে স্টেপে করতে হয়। ঠিক আছে, এখানে আছে দেখুন ডিড, এটা পাস্ট টেন্স, আর রিটার্ন। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে সাজিয়ে নেবো। হোয়েনটা হোয়েনই থাকে, ডাব্লিউএস দিয়ে শুরু হলে ডাব্লিউএস দিয়েই হয়, এটা আমি পরে আসছি। হোয়েন, হি ডিডটার জন্য করে দিলাম রিটার্ন, তাহলে হোয়েন হি রিটার্নড মাই বুকস। এবার আমি এইটুকু আমি কি করব, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসবো এইটুকু জিনিসটাকে। ঠিক আছে, তাহলে হোয়েনটা হোয়েনই রাখলাম। ঠিক আছে, এবারে মাই বুকস, আর এখানে আছে রিটার্ন, এটা হচ্ছে সিম্পল পাস্ট। আমার সিম্পল পাস্টের প্যাসিভে করতে গেলে ওয়াজ বা ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে মাই বুকস, এখানে ওয়াজ না ওয়ার হবে? ওয়ার হবে, কারণ এখানে বুকস আছে। তাহলে মাই বুকস ওয়ার, রিটার্নডই হবে, কারণ থার্ড ফর্ম। রিটার্নড, এটা আছে হি, তাহলে বাই হিম। এবার আমাকে যখন ইন্টারগেটিভ করতে হবে, তখন আমার বিভাবটা সামনে আনতে হবে হোয়েনের পাশে। তাহলে হোয়েন ওয়ার মাই বুকস রিটার্নড বাই হিম, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন এটা কত নাম্বারে আছে, নাম্বার 19 হচ্ছে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এতেই আছে হোয়েন ওয়ার মাই বুকস রিটার্নড বাই হিম।
এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আশা করছি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এরপর হচ্ছে নেক্সট প্রশ্ন। আশা করছি ক্লাস আপনাদের ভালো লাগছে এবং আপনারা বুঝতে পারবেন অবশ্যই যে কীভাবে এগুলো হচ্ছে, যারা দুর্বল ইংরাজিতে তাদেরও কিন্তু সুবিধা হবে ক্লাসটা করলে অবশ্যই। ঠিক আছে, নাম্বার 20। নাম্বার 20 আছে উই হ্যাড টু স্টপ all other work to complete our assignment, তাই তো, টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তো আমরা যখন দেখি যে হ্যাড আছে তাহলে হ্যাড মানে পাস্ট পারফেক্ট ভাবি, তাই তো। আচ্ছা, হ্যাড অবশ্যই হ্যাড থাকলে আমরা ইউজ করি হ্যাড বিন, কিন্তু এই সেন্টেন্সটা ভালো করে দেখুন, উই হ্যাড টু স্টপ। এই হ্যাড টু মানে আমাদের করতে হয়েছিল, অবশ্যই আমাদের কাজগুলোকে, আমাদের সমস্ত কাজগুলোকে আমাদেরকে বন্ধ করতে হয়েছিল টু কমপ্লিট আমাদের অ্যাসাইনমেন্টটাকে পূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য। এই যে হ্যাড টু বা হ্যাভ টু এক্ষেত্রে কিন্তু এটা হ্যাভ বা হ্যাজটা এখানে বি ভার্ব নয়, এটা হ্যাভ টু মানে করতেই হবে, হ্যাড টু মানে করতেই হয়েছিল। ঠিক আছে, এরকমই। তাহলে অবশ্যই হ্যাড টু থাকবে। আর এখানে মেন ভার্ব শুধু স্টপ। ঠিক আছে, এখানে স্টপ আর হ্যাড টু থাকলে বা হ্যাভ টু থাকলে এগুলোকে বি করতে হয়, এর সঙ্গে বিই অ্যাড করতে হয়। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, কি অল আদার ওয়ার্ক দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, অল আদার ওয়ার্ক দিয়ে শুরু করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে, অল আদার ওয়ার্ক, হ্যাড টু থাকলে হ্যাড টু বি, স্টপটা হয়ে যাবে থার্ড ফর্ম স্টপড টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট, উইটা হয়ে যাবে বাইয়াস। আপনি এখানে বাইয়াস করতে পারেন বা আগে করে নিতে পারেন এটা, তারপরে বাইয়াস করতে পারেন, যেটা ইচ্ছা। টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট বাই, উই এর জন্য হয়ে গেল আস, এটাই হয়ে গেল অ্যান্সার। এটা কত নম্বর অপশানে আছে, যতটা সম্ভব অপশান নাম্বার সিতে আছে, অল আদার ওয়ার্ক হ্যাড টু বি স্টপড বাই আস টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্ট। তো আপনি এখানে টু কমপ্লিট আওয়ার অ্যাসাইনমেন্টও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। ওকে, নেক্সট প্রশ্ন যাওয়া যাক। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 21। গান্ধীজি স্টার্টেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন 42। গান্ধীজি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, গান্ধীজি হচ্ছে সাবজেক্ট আর দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট। আর ভার্ব কি আছে, মেন ভার্ব হচ্ছে এখানে স্টার্টেড, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে সিম্পল পাস্টে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো আগে। তাহলে দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট তাহলে স্টার্টেড আছে সিম্পল পাস্ট, আমরা যদি প্যাসিভে করতে যাই ওয়াজ বা ওয়্যার আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ স্টার্টেড কে করেছিল, গান্ধী, সেই জন্য বাই গান্ধীজি কবে, ইন 1942, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটা কত নম্বরে আছে, অপশান নাম্বার এতে আছে অ্যান্সার। বোঝা গেল, কোনো প্রবলেম নেই, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ওকে, আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্নটা স্ক্রিনে আসছে। ঠিক আছে, নাম্বার 23। দ্য মডার্ন মিনস অফ কমিউনিকেশন, এটা পুরোটাই একটা সাবজেক্ট, দ্য মডার্ন মিনস অফ কমিউনিকেশন হ্যাভ মেড লাইফ সো মাচ ইজিয়ারটা একটা ফ্রেজ, হ্যাভ মেড লাইফটা এখানে অবজেক্ট
আর হ্যাভ মেডটা এখানে ভার্বের কাজ করছে। তাহলে হ্যাভ মেড এটা কি টেন্সে আছে? হ্যাভ মেড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে তার নিয়ম কি? হ্যাভ বা হ্যাভ বসে, তার সঙ্গে বিন বসে, আর ভার্বের থার্ড ফর্ম হয়। আর ভার্বের থার্ড ফর্মটা এখানে দেওয়াই থাকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, কোনো অসুবিধা হয় না, শুধু মাঝখানে একটা বিন বসে। এবার এখানে অবজেক্টটা হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি হবে? লাইফ। তাহলে লাইফ, হ্যাভ বিনটা হবে, লাইফ তো হ্যাজ করব, তাহলে হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম মেডই হবে। তাহলে লাইফ হ্যাজ বিন মেড বাইটা না করে আমি সো মাচ ইজিয়ারটাও আগে বসাতে পারি, যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, ঠিক আছে? এবার কোয়েশ্চেনে যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী করতে হবে। তো এখানে শুনতে ভালো লাগছে, সো মাচ ইজিয়ারটা আগে বসালে। লাইফ হ্যাজ বিন মেড সো মাচ ইজিয়ার, কার জন্য? বাই দ্য মডার্ন মিনস অফ কমিউনিকেশন, বাই দ্য মডার্ন মিনস অফ কমিউনিকেশন। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো 23টা হয়ে যাবে অ্যান্সার। এটা কোথায় আছে? অপশান নাম্বার সিতে আছে। লাইফ হ্যাজ বিন মেড সো মাচ ইজিয়ার বাই দ্য মডার্ন মিন অফ কমিউনিকেশন। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট এটা প্যাসিভ করলাম। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন যাওয়া যাক। ওকে, আচ্ছা বন্ধুরা, এরকম যে ভয়েস চেঞ্জগুলো হয় আপনাদের একটা পড়েছিল পরীক্ষাতে, যে এইগুলো আমার হঠাৎ করে মনে পড়ে গেল এই ধরনেরগুলো কী করে করতে হয়। ম্যাঙ্গো ইজ সুইট, ঠিক আছে? তারপর অরেঞ্জ ইজ সাওয়ার এরকম বলতেই পারে, সুগার ইজ সুইট বলতেই পারে। তো এই যে ম্যাঙ্গো ইজ সুইট, এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে দেয় কী হবে? এখানে তো কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো যখন দিয়ে দেবে এর যদি ভয়েস চেঞ্জ করতে বলে, এটা সিম্পল ভয়েস চেঞ্জ, এগুলো মনে রাখবেন, এগুলোর জন্য স্পেশাল রুলই হয়, আর কিছু এমনি সাধারণত গ্রামাটিক্যাল রুল মেনে চলে না। তাহলে ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, সরি এটা TA, হোয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে? বোঝা গেল? এটা এইভাবে করতে হয়। ওকে, চলুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে দেখুন। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন স্ক্রিনে এসছে, নাম্বার 24। দ্য ক্লাউডস হ্যাভ ওভারকাস্ট দ্য স্কাই, দ্য ক্লাউডস হ্যাভ ওভারকাস্ট দ্য স্কাই। সিম্পল একদম, থিক ক্লাউড, সরি এটা থিক ক্লাউড ছিল, হ্যাঁ, থিক ক্লাউডস হ্যাভ ওভারকাস্ট দ্য স্কাই। তো এখানে আছে হ্যাভ ওভারকাস্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো যখনই এটা দেখতে পাচ্ছি হ্যাভ আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এখানে একটা বিন আসবে শুধু, ঠিক আছে? তাহলে দ্য স্কাই হ্যাভ বিন না হ্যাজ বিন? দ্য স্কাইটাকে করবো হ্যাজ বিন, দ্য স্কাই হ্যাজ বিন। ওভারকাস্টই হবে, কারণ পারফেক্ট টেন্সে যখন ভয়েস চেঞ্জ করতে হয় তখন থার্ড ফর্মই দেওয়া থাকে। ওভারকাস্ট বাই থিক ক্লাউডস, বাই থিক ক্লাউডস, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এটা কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার A-তে আছে, দ্য স্কাই হ্যাজ বিন ওভারকাস্ট বাই থিক ক্লাউডস। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 25। দেখুন, ওয়ান শুড নট গিভ আনসলিসিটেড অ্যাডভাইস, ওয়ান শুড নট গিভ আনসলিসিটেড অ্যাডভাইস। আনসলিসিটেড অ্যাডভাইসটা এটা হচ্ছে অবজেক্ট, আনসলিসিটেড অ্যাডভাইস অবজেক্ট, ওয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর শুড নট গিভ এটা হচ্ছে ভার্ব। তো আমি বলেছিলাম শুড নট, তারপরে মাস্ট নট, তারপরে হ্যাড নট ইত্যাদি থাকলে কি হয়, এগুলো খালি একটা বি জোগাড়, মানে বি অ্যাড হয়, ঠিক আছে? আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এইটা অবজেক্টটাকে আমি সাবজেক্ট করলে অ্যান্সার কি হবে? আনসলিসিটেড অ্যাডভাইস। তাহলে শুড নট থাকলে শুড নট বি, তাহলে শুড নট বি। এখানে ভার্ব হচ্ছে গিভ, থার্ড ফর্ম হচ্ছে গিভ, গেভ, গিভেন, গিভেন বাই ওয়ান। এই যে বাই ওয়ান এটা করার দরকার নেই, এটা প্রশ্নে থাকতেও পারে নাও পারে, তাহলে এই পর্যন্ত হলেই রাইট। আনসলিসিটেড অ্যাডভাইস শুড নট বি গিভেন, ঠিক আছে?
এটাই হয়ে গেল সঠিক উত্তর। এটা কোথায় আছে? অপশান নাম্বার ডিতে আছে, আনসলিসিটেড অ্যাডভাইস শুড নট বি গিভেন। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট যে দুটো আছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো, এই ধরনের প্রশ্ন পরীক্ষা পড়তেই পারে। তো প্রশ্নটা আছে আওয়ার টাস্ক 26-এর, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। দেখুন আওয়ার টাস্ক হ্যাড বিন, এই যে বিন কথাটা কোথায় থাকে? হ্যাড বিন কমপ্লিটেড, তার মানে এটা প্যাসিভ ভয়েসে থাকে। যখনই আছে হ্যাড বিন তখনই আমি বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আওয়ার টাস্ক, আর এখানে অবজেক্ট নেই, কিন্তু একটা ফ্রেজ দেওয়া আছে বিফোর সানসেট। সে বিফোর সানসেট হতে পারে, আফটার সানসেট হতে পারে, সেটা আমার জানার দরকার নেই। কিন্তু এখানে অবজেক্টটা কোথায় গেল, মানে বাই সামওয়ান বা সাম কিছু কোথায় গেল? তো আমাকে এটা নিজে থেকে ভেবে নিতে হবে। এখানে আছে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড, আমাদের কাজ কমপ্লিট করা হয়ে গেছিল। কাদের দ্বারা? আমরাই করেছিলাম নিশ্চয়ই, অন্য কেউ করে দেয়নি। সেই জন্যে বাই আস, এটা কিন্তু উজ্জ্ব আছে, ঠিক আছে? তো বাই আসটা যেহেতু উজ্জ্ব আছে, এটাকে যদি আমি সাবজেক্ট করতে যাই কী হবে? উই, উই দিয়ে শুরু হবে, কারণ এখানে বাই আসটা দেওয়া নেই, এইটা বাই আসটা দেওয়া নেই। এটা মনে মনে ভেবে নিতে হবে সেন্টেন্সটা পড়ে, ঠিক আছে? তাহলে উই, এখানে আছে হ্যাড বিন কমপ্লিটেড, এটা প্যাসিভ করা আছে। যখনই এটাকে আমি অ্যাক্টিভ করতে যাবো শুধু বিনটা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে উই হ্যাড কমপ্লিটেড, কমপ্লিটেড আওয়ার টাস্ক, আওয়ার টাস্ক, পরে এই ফ্রেজটা জুড়ে দেবো বিফোর সানসেট, বিফোর সানসেট, এটাই হয়ে যাবে অ্যান্সার। উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। এটা কত নম্বর আছে? অপশান নাম্বার ডিতে আছে সম্ভবত, অপশান নাম্বার ডি, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে 29। তো যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেগুলো করতে একটু প্রবলেম হয়, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করলে সব কটা উত্তরই করা যাবে। হ্যাজ এনিবডি অ্যান্সার্ড ইয়োর কোয়েশ্চেন, এটা জিজ্ঞাসার জন্য আছে। তো আমি প্রথমে এটাকে অ্যাজার্টিভ করে নেব। তো আমি করব কি, ফার্স্ট স্টেপ করব এনিবডি হ্যাজ অ্যান্সার্ড ইয়োর কোয়েশ্চেন, অ্যান্সার্ড ইয়োর কোয়েশ্চেন, তাই তো? এটা করে নিলাম ফার্স্ট স্টেপ। তাহলে এবার এইখানে এনিবডি সাবজেক্ট, হ্যাজ অ্যান্সার্ড ইয়োর কোয়েশ্চেন আমি পেয়ে গেছি, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেয়ে গেছি। এবার এটাকে যখন প্যাসিভ করব আমার কি হবে? ইয়োর কোয়েশ্চেন, ইয়োর কোয়েশ্চেন, তাই তো? তাহলে হ্যাজ থাকলে হবে হ্যাজ বিন, হ্যাভ বিন করছে না কিন্তু, ইয়োর কোয়েশ্চেনটা একটাই কোয়েশ্চেন, কোয়েশ্চেন্স বলেনি, যে অনেকগুলো কোয়েশ্চেন বলেনি। হ্যাজ বিন অ্যান্সার্ড, কে করেছিল? বাই এনিবডি। বাই এনিবডিটা করার দরকার নেই, বাই এনিবডি, বাই এনিওয়ান করার দরকার নেই, এটা করার দরকার নেই, ঠিক আছে? এবার যদি আমি এটাকে আবার প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে করতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাশটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে হ্যাশটাকে সামনে আসবো, হ্যাজ ইয়োর কোয়েশ্চেন বিন অ্যান্সার্ড, এটাই হয়ে যাবে অ্যান্সার, বাই এনিবডি করার দরকার নেই। তাহলে 29-এরটা কী হবে? দেখুন 29-এরটা অপশান নাম্বার সি, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি, হ্যাজ ইয়োর কোয়েশ্চেন বিন অ্যান্সার্ড, হ্যাজ ইয়োর কোয়েশ্চেন বিন অ্যান্সার্ড। তো আশা করছি আপনারা কিছু শিখছেন, কিছু বুঝতে পারছেন। ওকে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটাকে, আপনাদের সোশ্যাল মিডিয়া যারা আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করেন অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আসা যাক বন্ধুরা। নেক্সট প্রশ্নগুলো দেখুন স্ক্রিনে আসছে, একটা একটা করে আসবে। আমি 3টে টোকে নিয়েছি আমার সুবিধার জন্য, টাইমটা কম করে দেওয়ার জন্য, ঠিক আছে? যাতে তাই টাইমটা যেন বেশি নষ্ট হয়, ঠিক আছে? সেই জন্য আমি করেছি। তো প্রথম দেখুন 31-এ এসছে, ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিসেস, ঠিক আছে? প্রত্যেকেরই কী করা উচিত? তার প্রমিসগুলোকে রাখা উচিত, মানে যেটা আমরা বলি সেই প্রমিস করি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হই, সেটাকে অবশ্যই পালন করা উচিত, সেটাই বলতে চাইছে। ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিসেস, তাহলে এখানে কী ক্ষেত্রে কী হয়? মাস্ট থাকলে কী হয়? মাস্ট বি হয়, আর কিপটা হচ্ছে মেন ভার্ব, তাহলে কিপের থার্ড ফর্ম কেপ্ট হবে। তাহলে ওয়ানস প্রমিসেস, এটা এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিলাম,
মাস্ট থাকলে মাস্ট বি হয়, মাস্ট বি হয়ে গেল। এবার কিপের থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট, KEPT, কেপ্ট। বাই ওয়ান লেখার দরকার নেই, এই পর্যন্ত হলেই রাইট। আপনি বাই ওয়ান করতেই পারেন, যদি কোয়েশ্চেনে থাকে তাহলে মানে অ্যান্সারে যদি থাকে বাই ওয়ান তাহলে হবে, আর না হলে এই পর্যন্তই রাইট। তো এটা কোথায় আছে অপশানে খুঁজে নিন, 31-এর ডি আছে, অপশান নাম্বার ডি, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট, এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন নাম্বার 33, প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, দয়া করে দরজাটা বন্ধ করো এবং শুতে যাও, এটা বলছে। তো আমরা সাধারণত দেখেছি যখন শুধুমাত্র শাট দ্য ডোর থাকে তখন সেটা হচ্ছে অর্ডার, আর যখনই প্লিজ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে অনুরোধ। ঠিক আছে, এটা অর্ডার মানে আদেশ করছে, শাট দ্য ডোর দরজাটা বন্ধ করো, আর প্লিজ শাট দ্য ডোর দয়া করে দরজাটা বন্ধ করো, দুটোর তফাৎ আছে এবং দুটো আলাদাভাবে করতে হয়। যদি থাকে শুধু শাট দ্য ডোর তাহলে উত্তর হবে লেট দ্য ডোর বি শাট, শার্টের থার্ড ফর্ম শার্টই হয় সেই জন্য শার্ট। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন্ড, এইভাবে করতে হয়। এটা হচ্ছে যখন আদেশ করে, অর্ডার করে, কিন্তু এখানে আছে প্লিজ, যখনই এখানে সামনে প্লিজ দিয়ে দিয়েছে তখন আর এটা করা যাবে না। প্লিজ দিয়ে দিলে অনুরোধ করা বোঝাবে, তখন শুরু করতে হবে আমাদের ইউ আর রিকোয়েস্টেড দিয়ে। ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। ঠিক আছে, বাকি এই ফেসটা বসে যাবে, এটা কোনো রকম চেঞ্জ হবে না, অ্যান্ড গো টু স্লিপ। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। এটা কোথায় আছে অপশান নাম্বার সিতে আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, বোঝা গেল, আশা করছি কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্ন নাম্বার 35 এটা কী আছে, উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অন আর্থ। এটা সোজা, উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অন আর্থ, তাহলে অল লিভিং স্পিসিস অন আর্থ এটা হয়ে যাচ্ছে অবজেক্ট এখানে। ঠিক আছে, উই হচ্ছে আমরা সাবজেক্ট, মাস্ট আছে আর টেক কেয়ার আছে। ঠিক আছে, টেক কেয়ারটা হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমাকে যদি করতে যাই আমি কি করব, অল লিভিং স্পিসিস অন আর্থ, মাস্ট থাকলে মাস্ট বি করতে হবে, মাস্ট বি, টেকের থার্ড ফর্ম কি, টেক, টুক, টেকেন, তাহলে টেকেন কেয়ার, টেকেন কেয়ার, উইটা কি হয়ে যাবে বাই আস, বাই আস, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অল লিভিং স্পিসিস অন আর্থ মাস্ট বি টেকেন কেয়ার বাই আস, এটা হচ্ছে কত নম্বরের উত্তর, এটা হবে অপশান নাম্বার বি। তাহলে 35 হয়ে গেল অপশান নাম্বার বি। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সলিউশন করতে পারছেন। তো এখন আমি করাচ্ছি নেক্সট প্রশ্ন দেখুন। তো চলুন বন্ধুরা নেক্সট প্রশ্ন হচ্ছে 36 কোয়েশ্চেনটা আছে, ইট ইজ বিইং রিড বাই আস। ঠিক আছে, তো এটা প্রথমে ভাবতে হবে যে এটা কি সেন্টেন্স, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো এটা হচ্ছে কিসে আছে, প্যাসিভে আছে। কেন, আমি দেখতে পাচ্ছি এখানে বাই আস আছে, আবার এখানে বিইং রিড করা আছে। তাহলে কখন আমাদের বিইং কথাটা ইউজ হয়, আর তার আগে বি ভার্ব আছে ইজ, তাহলে আমাদের এম ইজ আর তার সঙ্গে বিইআইএনজি বিইং এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় কোথায় বা কোন টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি, এম ইজ আর আর ভার্বের সঙ্গে আইএনজি। যখন আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাচ্ছি তাহলে বাই আসটা যখন সাবজেক্ট হয়ে যাবে কী হবে, উইয়ের পাশে বি ভার্ব কী বসে, এম ইজ আর এর মধ্যে আর, তাহলে উই আর। এই বিইংটা এসেছিল কার সাথে, ভার্বের সঙ্গে আইএনজি থাকার জন্য, তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে রিড, তাহলে এর সঙ্গে আইএনজি, রিডিং। এইখানে কী হবে, ইট, তাহলে উই আর রিডিং ইট, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার এ, উই আর রিডিং ইট। বোঝা গেল, নো প্রবলেম। এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন নাম্বার 39। দেখুন 39-এটা কি আছে, হোয়াই ডিড সি ব্রেক দ্য গার্ডেন ওয়াল। এখানে আছে ডিড, ঠিক আছে,
আর আমি এটা দেখে বুঝে যাচ্ছি এটা পাস্ট টেন্সে আছে, হোয়াই ডিড সি ব্রেক দ্য ওয়াল। তাহলে আমি হোয়াইটা মানে ডাব্লিউএইচ দিয়ে শুরু হলে ভয়েস টেন্সে ডাব্লিউএইচই থাকে, সেটা কোনো প্রবলেম নেই, বাকিটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে আমি হোয়াইটা রাখলাম হোয়াই, এটাকে আমি সাজিয়ে নিলে সি, যেহেতু এটা ডিড আর এখানে আছে ব্রেক, তাহলে এটা আমি পাস্ট টেন্স করে নেবো, সি ব্রোক দ্য গার্ডেন ওয়াল। কেন এখানে ডিড আছে এখানে ব্রেক আছে, আমি এটাকে পাস্ট টেন্স করে নিলাম ব্রোক, ঠিক আছে। এবার আমি এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, হোয়াইটা হোয়াই রেখে দিলাম, দ্য গার্ডেন ওয়াল, দ্য গার্ডেন ওয়াল। ব্রোকটা হচ্ছে সিম্পল পাস্ট, তাহলে এর প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াজ, কারণ দ্য গার্ডেন ওয়াল বলেছে, ওয়াজ, ব্রেকের থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে হোয়াই দ্য গার্ডেন ওয়াল ওয়াজ ব্রোকেন বাই হার, যেহেতু এখানে সি আছে এটা হয়ে যাবে হার। ওকে, এবার আমাকে ইন্টারোগেটিভে ফিরিয়ে নিয়ে গেলে কী করতে হবে, এটাকে হোয়াই ওয়াজ, তার মানে ওয়াজটাকে সামনে নিয়ে চলে আসবো। তাহলে হোয়াই ওয়াজ দ্য গার্ডেন ওয়াল ব্রোকেন বাই হার, এইটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা কোথায় আছে, নাম্বার 39 হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার। চলুন নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন নাম্বার 40। নাম্বার 40 কোয়েশ্চেনটা কি আছে, দ্য স্টুডেন্টস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান। দ্য স্টুডেন্টস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান, ঠিক আছে। দ্য স্টুডেন্টস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান, এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, ওয়ার লাফিং এটা হচ্ছে ভার্ব, আর অ্যাট দ্য ওল্ড ম্যান এখানে ওল্ড ম্যানটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দেওয়া আছে। তো ওয়ার লাফিং দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যেটা ওয়ার লাফিং আছে এটা হচ্ছে কিসের কোন টেন্সে আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এর নিয়ম কি, ওয়াজ বা ওয়ার বসবে সাবজেক্টের পরে, তার সঙ্গে বিইআইএনজি বিইং যোগ হবে, আর লাফের থার্ড ফর্ম যোগ হবে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান। তো এখানে ওয়াজ না ওয়ার, ওল্ড ম্যান হচ্ছে একটাই, তাহলে ওয়াজ, লাফের থার্ড ফর্ম লাফড, সরি তার আগে আইএনজির জন্য বিইং, ওয়াজ বিইং লাফড অ্যাট বাই দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা কোথায় আছে, এটা আছে যতটা সম্ভব অপশান নাম্বার এ, 40-এরটা অপশান নাম্বার এ, দ্য ওল্ড ম্যান ওয়াজ বিইং লাফড অ্যাট বাই দ্য স্টুডেন্টস, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে 15টা প্রশ্ন এখানে শেষ। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের। নেক্সট ক্লাসে আমি ন্যারেশন চেঞ্জ করাবো, তো অবশ্যই ক্লাস দেখবেন আর লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ক্লাসটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।